আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি, ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করলেন ট্রাম্প। কলম্বোতে কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার শেষ টেস্ট, ম্যাচ সকাল 10:30টায়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের সমন্বয়ে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই তারিখ নির্ধারণ করেছে। এর মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে দেশজুড়ে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এতে শত শত মানুষের প্রাণহানি ঘটে, আহত হন হাজার হাজার আন্দোলনকারী। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। প্রসিকিউশন বলছে হতাহতের ঘটনায় সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সে সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে 24 জুন শেখ হাসিনা ও কামালকে হাজির হওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল, কিন্তু তারা হাজির না হওয়ায় অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেয় আদালত। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মামলা এগিয়ে নিতে আইনজীবী নিয়োগ দিয়েছে আদালত। প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল, ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবে। এদিকে শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি হবে 2 জুলাই। মামলার তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সব বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, নির্বাচন করতে যত ধরনের সহযোগিতা দরকার হবে নির্বাচন কমিশনকে সেটা সরকার দেবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেটা নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি সব বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, যারা নির্বাচনে অংশ নেন তাদের উপরও নির্ভর করে। বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আরেকটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডং এর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। একই দিনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সঙ্গেও বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দেশটিতে যাওয়া প্রতিনিধি দলটি। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপি। দলের মিডিয়া সেল থেকে জানানো হয়, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
অপরাধী যত বড়ই হোক মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। নতুন অর্থ বছরের বাজেট পাশ হওয়ার 2 দিনের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের চলতি অর্থ বছরের শেষ বৈঠক অনুষ্ঠিত হলো। সকালে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সভা চলতি অর্থ বছরের দ্বাদশ এবং অন্তর্বর্তী সরকারের একাদশ সভা। এতে নতুন ও সংশোধিত মিলে অন্তত 15টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়। বৈঠকে আলোচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে 4টি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর ও নৌ প্রশিক্ষণ সুবিধা স্থাপন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে 3য় সাবমেরিন কেবল স্থাপন, দেশের বিভিন্ন জেলায় নতুন 13টি সার সংরক্ষণাগার নির্মাণ, কিশোর কিশোরী ক্লাব স্থাপন, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প ও উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডাটাবেজ স্থাপন। কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় মব সৃষ্টির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কমিশনার বলেন, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না, মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। সেই সাথে চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রাত্রি কারোর বাড়িতে আসামি আছে বলার কথা বলে যায় তার বাড়িতে হানা দেওয়া, তার দরজা ভাঙা বা কিছু করা, এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না। এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন চাকরিচ্যুত ও কারামুক্ত বিডিআরের সদস্য এবং তাদের স্বজনরা। দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা জানান, 2009 সালে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দী বিডিআর সদস্যদের ন্যায় বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করছেন। আমি আজও আমার পরিবারের কাছে, আমার দেশবাসীর কাছে বা আমার নিজের হৃদয়কে আমি কখনো বলতে পারতেছি না কি কারণে আমি আজকে টার্মিশন হয়েছি। আমাকে বিদ্রোহের মামলায় চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু বর্তমানে আর্মির অফিসার এবং বর্তমান যে তদন্ত কমিশন এবং সারা দেশের মানুষ এবং বর্তমানে যেসব তথ্যপত্র আছে এর ভিতরে এটা কোনো বিদ্রোহ না। নতুন কোন আইনে বিচার করা আইনের বহির্ভূত, কিন্তু সেটাকে নতুন করে আইন করে আমাদের উপরে একটা জুলুম ধরনের বিচার হয়েছে। মার্চের 15 তারিখ আমাদের একটা সুরাহা দেওয়ার কথা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, কিন্তু আমাদের সেরকম আশানুরূপ কোনো কিছুই করে নাই বা আমাদের সাথে সাক্ষাৎও করে নাই। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর এবার ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তেহরান জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত 610 জন নিহত এবং আহত হয়েছে 4700-র বেশি মানুষ। ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ইরানও কড়া জবাব দেয়। সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ অবস্থায় শঙ্কা আরও তীব্র হয়।
কিন্তু রাত পোহাতে না পোহাতেই মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ স্বস্তির খবর দিলেন। জানালেন তার মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এ নিয়ে মুখ খুলছিল না ইসরায়েল ও ইরান, চালিয়ে যায় পাল্টাপাল্টি হামলা। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় যুদ্ধবিরতির কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আরেক বার্তায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেন তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে তেল আবিব জানিয়েছে ইরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুবই হুমকির বিষয়, তাই তা নির্মূল করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির খবর দিয়েছে ইরানের গণমাধ্যমও। এর মধ্য দিয়ে অবসান হয়েছে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। অবশ্য এরই মধ্যে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে বহু মানুষ প্রাণ হারিয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। কলম্বোতে কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। সকাল 10:30টায় মাঠে নামবে দুই দল। অসুস্থতার কারণে গল টেস্টে না থাকা মিরাজ ফিরছেন এই ম্যাচে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের প্রথম ম্যাচে দুই দলই ব্যাট হাতে ভালো করে, কিন্তু ফল নির্ধারিত হয়নি। তাই দ্বিতীয় টেস্টে জয় পরাজয়ের উপর নির্ভর করবে ট্রফির ভাগ্য। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের পর নাজমুল হোসেন শান্ত হয়তো বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেবেন এমন গুঞ্জন রয়েছে। তবে কলম্বো টেস্টে আপাতত মনোযোগ দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা সফরের শুরুতে একবার চোট পেয়েছিলেন শান্ত। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলন চলাকালে তিনি আঙুলে চোট পান। দ্বিতীয় টেস্টের জন্য শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। মেহেদী হাসান মিরাজ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবদান রাখতে পারেন ব্যাটিং বোলিং দুইভাবেই। অসুস্থতার কারণে গল টেস্টে না খেলা এই তারকা সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। এদিকে গল টেস্টকে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকের বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই কলম্বো টেস্টে থাকছেন না তিনি। এছাড়া প্রথম টেস্টে সুযোগ পাওয়া পেসার মিলান রত্নানায়কে দল থেকে বাদ দেয়া হয়েছে। কলম্বোর পিচ পেস সহায়ক হবে এমন ধারণায় 3 জন পেসার নিয়ে মাঠে নামবো। আবহাওয়ার অবস্থা বারবার বদলে যাচ্ছে। শুরুতে 3 জন পেসার নিয়ে ভাবছিলাম, কিন্তু উইকেট এখন কিছুটা ফ্ল্যাট মনে হচ্ছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তটা সকালে নেব। দলে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিত বেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। বেল্লালেগে সর্বশেষ টেস্ট খেলেছিলেন 2022 সালে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর চলতি বছর আর কোনো টেস্ট খেলবে না শ্রীলঙ্কা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে আজ রাত 2:45টায় মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে বাছাই পর্বের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলে 3টি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন 2 গোলরক্ষক মেঘলা রানী, ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের পরিবর্তে ডাক পেয়েছেন মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন। মিলি আক্তার সবশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফেব্রুয়ারির প্রীতি ম্যাচে। বাদ পড়েছিলেন জর্ডান সফর থেকে। অন্যদিকে 2022 এশিয়ান গেমসে সবশেষ খেলেছিলেন স্বর্ণা রানী। 3 বছর পর তিনিও ফিরলেন দলে। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 2 জুলাই দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমার এবং 5 জুলাই সি গ্রুপের সবশেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে আফিদার দল। সাউথ এশিয়ার ভিতরে খেলছি, নেপাল, ইন্ডিয়ার সাথে বেশিরভাগ। যখন আমরা এশিয়াতে খেলতে গেছি তখন আমাদের কোথায় ভুল হয়েছে, কোথায় ঘাটতি ছিল সেগুলো আমাদের বোঝার ক্ষমতা হয়েছে, কারণ জর্ডান আর ইন্দোনেশিয়ার সাথে খেলার কারণে। তো আমরা মনে করি যে জর্ডান আর ইন্দোনেশিয়ার সাথে খেলাটা আমাদের খুবই কাজে দিবে। এর সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করলেন ট্রাম্প।
কলম্বোতে কাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা শেষ টেস্ট, ম্যাচ সকাল 10:30টায়। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।